আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন গসিপ উইথ সুরভিতে। সাথে আছে আমি ফাহিমা সুরভি। আজকে আমাদের সাথে গসিপ করতে আসছেন বাংলা অভিনেতা এবং 2 দশক ধরে যার সফল ক্যারিয়ার সেই অভিনেতা তমাল মাহবুব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। কেমন আছেন, কেমন লাগছে? যাচ্ছে, দিন চলে যাচ্ছে, শুটিং, অভিনয়, পাশাপাশি ব্যক্তিগত অনেক ধরনের কাজ থাকে, আমার পার্সোনাল কিছু বিজনেস আছে, সব কিছু মিলে চলছে আর কি। আচ্ছা, যদি একটু আপনার ছোটবেলায় ফিরে যাই, ছোটবেলায় তমাল মাহবুব কেমন ছিল? খুব বেশি শান্ত নাকি একটু দুষ্ট প্রকৃতি? একদম ছোটবেলায় আমি একটু বেকুব টাইপের ছিলাম। মানে কেমন বেকুব টাইপের থাকে না, যে বন্ধুরা মিলে মারলো, আমি কাঁদতে কাঁদতে বাসায় চলে আসলাম। মানে আমি যে একটা প্রতিবাদ করব বা আমিও 2টা ঘুষি দিব, আমি ওই টাইপের ছিলাম না। একটু বেকুব টাইপেরই বলা যায় বা ভীতু টাইপের বলা যায়। তো এটা একদম ছোটোবেলায় যখন ক্লাস 1-2-তে পড়ি। তো আস্তে আস্তে যখন বড় হতে থাকলাম, সামহাও আমি একটু একটু করে সাহসী হতে থাকলাম। তো এই সাহস বাড়তে বাড়তে যখন মোটামুটি 9-10-এ পড়ি বা কলেজে পড়ি, যখন এই রকম পর্যায়ে চলে আসলাম, তখন দেখা গেল কেউ আমাকে একটা ধমক দিলে আমি তাকে 3টা ধমক দেই। তখন মোটামুটি এটা কি নিজ থেকে এসেছে? এটা নিজেই, এটা এমন না যে কোনো জায়গা থেকে আমি সাহস নিয়ে আসছি, ব্যাপারটা তা না। এটা নিজেই আমার ভেতরে, আমি জানি না কিভাবে, যে আমি ভীতু থেকে আস্তে আস্তে সাহসী টাইপের মানুষ হয়ে গেলাম, এবং সেটা এখনও বজায় আছে। এখনও যদি কেউ আমাকে একটা ধমক দেয়, আমি তাকে 4টা ধমক দেওয়ার চেষ্টা করি। এমন কি কোনো ঘটনা আছে যে যার কারণে এই ভীতু থেকে সাহসী হওয়া, বা এরকম কোনো কি টার্নিং পয়েন্ট আছে? এইরকম আসলে নির্দিষ্ট কোনো ঘটনা বলতে পারবো না। তবে আমার বাবা খুব সাহসী টাইপের মানুষ ছিলেন, রাজনীতি করতেন। স্বাভাবিকভাবেই যারা রাজনীতি করেন তারা একটু সাহসী টাইপের মানুষ হন। তো ছোটোবেলায় ওই যে বাবার এইসব দেখার কারণে হয়তো ওইটা হইতে পারে, যে বা পরিবারেও চাচারাও একটু সাহসী টাইপের মানুষ ছিলেন। তো পারিবারিক কারণেও সেটা দেখে দেখে বড় হতে হতে হয়তো আমার মধ্যে সাহসটা চলে আসছে, এটা হতে পারে। যখন সাহসটা আসলো, সেই দুষ্টমির কি এরকম কোনো ঘটনা মনে পড়ে, যে বিশেষ কোনো ঘটনা? আচ্ছা, সেটা হচ্ছে আমার কলেজ লাইফের একটা গল্প বলি। কলেজ লাইফে বা স্কুল লাইফে 9-10-এ পড়ি বা কলেজে পড়ি। তো আমি খুব যেই মানে স্কুলে পড়তাম, খুব কড়া শাসন। এটা হচ্ছে রাইফেলস পাবলিক বিডিআরের ভেতরে। তো আমাদের যে পিটি স্যার, ভয়ঙ্কর কড়া মানুষ ছিলেন উনি। নিয়ম একটু 19-20 হলেই ব্যাপক শাস্তি। তো আমরা একবার কী করলাম, প্ল্যান করলাম যে সবাই মিলে যে ক্রিকেট খেলবো, স্কুল টাইমে স্কুল ফাঁকি দিয়ে ক্রিকেট খেলবো। তো 2 টিমে 11, 2 গুণে 22 জন। তো 22 জন মিলে আমরা স্কুল ফাঁকি দিয়ে, পাশে একটা মাঠ ছিল, সেই মাঠে অলরেডি খেলা শুরু। সামহাও আমাদের পিটি স্যার খবর পেয়ে গেলেন যে এই দুষ্টু ছেলেগুলি স্কুল ফাঁকি দিয়ে ক্রিকেট খেলছে। স্যার তো সাইকেল চালায় চলে আসলো। স্যারকে দূর থেকে দেখার সাথে সাথে যে যার মতো পালায় গেলাম, মাঠ খালি। কিন্তু একটা বন্ধু ছিল গাছের নিচে, সে ভয়ে গাছের উপরে উঠে গেল। দুঃখের বিষয় হচ্ছে এই যে 11 দুগুণে 22 জনের যে নামের লিস্ট, সেই লিস্টটা ওই বন্ধুর কাছেই ছিল। আচ্ছা, সেই বন্ধু ধরা খেলো। ধরা খাওয়ার পরে 22 জনের লিস্ট পাওয়া গেল। এইবার সেই 22 জনকে নিয়ে এসে চরম শাস্তি। তো এরপরে শাস্তি তো এই 22 জনের হইলই। এরপরে 21 জন মিলে ওই বন্ধুকে শাস্তি দিলাম যে লিস্ট তোর কাছে রাখলি কেন। ও হলো ডাবল শাস্তি খাইছে। তো এই ঘটনা ভুলবো না আমি, যে ধরা খাইছে যার কাছে 22 জনের নাম আছে। আচ্ছা, এই যে আপনার স্কুলের যে শিক্ষক, তারা আপনাকে শাস্তি দিয়েছিল। হ্যাঁ। যতটুকু জানি যে আপনিও শিক্ষকতা পেশায় ছিলেন। হ্যাঁ। যখন শিক্ষকতা পেশায় ছিলেন, তখন কি আপনি আপনার স্টুডেন্টদেরকে ঠিক এরকম মানে দুষ্টমি করার জন্য কি কখনো বকা দিয়েছেন? আমি সেটা হচ্ছে যে আমি ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করার পরে আমি পড়াশোনা করেছি পদার্থবিজ্ঞান বিষয়, ফিজিক্স। তো আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে সায়েন্স পড়াইতাম। তো সেখানে তো সব ওই ক্লাস 2, 3, 4, 5, 6 ছোট বাচ্চা। আর ইংলিশ মিডিয়ামে যারা পড়ে ওরা আসলে ঠিক মানে নর্মাল আমরা যেসব স্কুলে পড়ছি তাদের থেকে একটু আলাদা হয়। সো ওইখানে আসলে স্টুডেন্টদের ধমকও দেওয়া যায় না। সিচুয়েশনটা এরকম যে টিচার যদি স্টুডেন্টদের শাস্তি দেয়, টিচারের চাকরি চলে যাবে। তো ওইভাবে লাগে নাই, স্টুডেন্টরা ভালো ছিল, পড়াশোনা করতো। সো শাস্তি দেওয়ার মতো সিচুয়েশন আসলে হয় নাই, সত্যি কথা যেটা। আপনার এই অভিনয় যে দক্ষতাটা, সেটা কি কখনো আপনার কোনো স্টুডেন্টদের সামনে
পারফর্ম করা হয়েছে? বা থাকে না যে আমাদের স্কুল কলেজে অনেক সময় এরকম অনেক আয়োজন থাকে, টিচাররা পারফর্ম করে, স্টুডেন্টরা পারফর্ম করে, সো তখন কি অভিনয় পারফর্ম করা না, হয়েছিল? অভিনয়টা আসলে ওই সময়টায় আমি আমি থিয়েটারের সাথে ছিলাম। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন নাটকের সাথে যুক্ত ছিলাম। তো এরপরে যখন আমি পড়াই, স্টুডেন্ট পড়াই, তখন আমি মিডিয়াতে কাজ শুরু করি নাই। মানে আমি যে অভিনয় করব, অভিনেতা হব, আমাকে দু একজন চিনবে, জানবে, ওইটা তখনও মাথায় আসেনি। ওইটা যখন আমার কোনো ভাই নাই, আমি একটাই ছেলে। সো বাবার ব্যবসা দেখতে গিয়ে আমি আসলে সময় করতে পারছিলাম না। তো একটা পর্যায়ে আমি মানে বললাম যে আমার পক্ষে সম্ভব না সময় দেওয়া, আপনারা অন্য কোনো টিচারকে নিয়ে নেন। তো এর কিছুদিন পরে আমি আসলে টেলিভিশন মিডিয়ায় অভিনয়টা শুরু করি। সো তখনও আমার মাথায় ওইটা নাই যে আমি অভিনয় করব। সো এই কারণে স্টুডেন্টদের সাথে ওই ব্যাপারটা আসলে ওই ব্যাপারে কোনো আলাপই হয় নাই। আচ্ছা আচ্ছা, এই যে অভিনয়ের বিষয়টা, এটা কি ছোটবেলা থেকে কখনো মনে হয়েছে যে আমি বড় হয়ে অভিনয় করব, বা আপনি কি অন্য কোনো কিছু হতে চেয়েছেন? হতে তো চেয়েছিলাম অনেক কিছু, মানে Specific কোনো হ্যাঁ কিছু? বলি, সেটা হচ্ছে আমাদের দেশে হয় কি, বাচ্চাদের ছোটবেলায় শেখানো হয় তুমি ডাক্তার হবা, তুমি নাকি ইঞ্জিনিয়ার engineer হবা, তুমি ব্যারিস্টার হবা, তুমি পাইলট হবা, কিন্তু তুমি অভিনেতা হবা বা এটাকে তুমি নায়ক encourage হবা করে বা না। তুমি নায়িকা হবা, এটা কিন্তু হ্যাঁ, কোনো বাবা মা শেখায় না, কোনো বাবা মা চায়ও না। ঠিক আছে? তো ওইরকম ছোটবেলায় যেটা হয়, এইম ইন লাইফ, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এই হব সেই হব। তো আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমি যেটা করতে পারতাম সেটা হচ্ছে আমি খুব মজা করতাম সবার সাথে। দেখা গেল মজার মজার কৌতুক বলতেছি, মজার মজার কথা বলতেছি, তারপরে দেখা গেল যে অমুকে কিভাবে হাসে একটু নকল করে দেখাচ্ছি, অমুক টিচারটা বা অমুক বন্ধুটা কিভাবে কথা বলে। হ্যাঁ, ও দেখা গেল যার বাসা বরিশাল, সে বরিশালের ভাষায় কিভাবে কথা বলে, বা যার ভাষা সিলেট, হ্যাঁ, সে সিলেটি ভাষায় কিভাবে কথা বলে, আমি এগুলি নকল করে বন্ধুদের দেখাতাম। বন্ধুরা খুব এনজয় করতো আমার এই পারফরমেন্স। তখন আমার আমার ইউনিভার্সিটির অনেক বন্ধু বান্ধবী বলতো, তুই অভিনয় কর, তুই অভিনয় করলে ভালো করবি। হ্যাঁ, এটা ফান করেই বলতো, বাট ব্যাপারটা আসলে শেষ পর্যন্ত হয়েছে, মানে অভিনয়টা আমি করতে পেরেছি। ইউনিভার্সিটিতে কখনো পারফর্ম করা হয়নি? হ্যাঁ, ওই আমাদের ফ্রেন্ড সার্কেল, আমরা দেখা গেলো পথনাটক, মঞ্চনাটক এগুলির সাথে যুক্ত ছিল, ওই রিহার্সেল, টুকটাক কাজ। আর পড়াশোনার চাপে আসলে অত সময়ও দিতে পারতাম না, তখন করতাম মাঝে মধ্যে সুযোগ পেলে। কখনো পর্যন্ত অভিনয়ের ভূতটা ঠিকভাবে মাথার মধ্যে কাজ করে না, না? তখন তো শখে ছিল, মানে প্রফেশনাল অভিনয় করব, অভিনয় করে টাকা ইনকাম করব, এইটা তখন মাথায় ছিল না, এটা জাস্ট শখ। আচ্ছা, তাহলে এই টিচিং প্রফেশন থেকে অভিনয়ের যে আশাটা, আচ্ছা, এটার জার্নিটা কেমন ছিল? এটার জার্নিটা হচ্ছে যে প্রথম একটা দুইটা কাজ তো শখেই করলাম, মানে অভিনয় করে টাকা ইনকাম এটা তো চিন্তাতেই ছিল না। আরে আমাকে টিভিতে দেখাবে, এটাই তো অনেক, আবার টাকা কিসের। তো যাই হোক, প্রথম নাটক টিভিতে হ্যাঁ, আপনার অনেক, প্রথম নাটক যেটা ছিল মনে হয় মোস্তফা ফারুকের 420। হ্যাঁ 420 অভিনয় করেছিলাম। হ্যাঁ, হচ্ছে যে সেখানে একটা দুইটা সিনে অভিনয় করেছিলাম। সেইখানে আবার আমার এক বন্ধু আমাকে নিয়ে গেল যে তুই চল, ওইখানে অনেক লোকজন লাগবে অভিনয় করার জন্য। তো সেই তো ঠিক শুরুর আছে, দিকের অভিজ্ঞতাটা কেমন ছিল? মানে মজার কোনো বিষয় কি ছিল? শুরুর মানে দিকের shooting-এ? অভিজ্ঞতা হচ্ছে যে মানে প্রথম দৃশ্য মোশাররফ করিমের সাথে। মোশাররফ ভাই তখনও এত বড় স্টার হয়নি। আচ্ছা, হ্যাঁ, মোশাররফ ভাই কাজ করে, বাট স্টার সুপারস্টার যেটা, সেটা তখনও মোশাররফ ভাই হয় নাই। এটা 2007 সালের দিকে বলতেছি। তো একটা দৃশ্যে মোশাররফ ভাই আমাকে থাপ্পড় দিবে, থাপ্পড়টা যে দিবে এটা না আমাকে বলে নাই, আগে থেকে বলে নাই, কারণ একেবারে নতুন আমি, আবার থাপ্পড় দিবে আমাকে, ভয় পাইতে পারি, ভয় পেয়ে হয়তো ডায়লগ ভুলে যাব, সামথিং বলে নাই আমারে। তো একটা ডায়লগ ছিল এরকম যে এইটা যদি না হয় আমি হাতে চুরি পরবো, চুরি, এই চুরি পরবো বলার সাথে সাথেই থাপ্পড় হবে, এইটা তো আর আমি জানি না। তা আমি মোশাররফ ভাইরে বললাম, এই তুই বুঝোস না, এইটা হইলে আমি হাতে চুরি পরবো, চুরি, ধাম করে একটা থাপ্পড় দিল। আচ্ছা, কয়েক সেকেন্ড না আমি কিছু বুঝতেছি না যে কী হচ্ছে এটা। এবং থাপ্পড়টা এতই জোরে ছিল, মোশাররফ ভাইও বোঝে নাই আসলে, হয় নাই যে ঠোঁটের এই জায়গাটায় বাড়ি খেয়ে আমার এই জায়গাটা একটু কেটেও গেছে। হ্যাঁ, পরে মোশাররফ ভাইও দেখছে জিনিসটা যে হায় হায় বেশি হয়ে গেছে। হ্যাঁ, তো ওইটাতে যেটা হয়েছে কি, মানে হয় না যে নতুন অভিনেতাকে আগে থেকেই যদি বলা হয় সে ঘাবড়াবে, হ্যাঁ, আর ঘাবড়ে যাওয়ার কারণে না সে ডায়লগটা হয়তো দিতে পারবে না। তো ওই অ্যাক্টিংটা ন্যাচারাল থাপ্পড়ের যে রিয়াকশনটা ছিল, রিয়াকশনটা একদম অরিজিনাল রিয়াকশনই ছিল, এটা কোনো অ্যাক্টিং ছিল না। হঠাৎ থাপ্পড় খাওয়ার পরে যে রিয়াকশনটা হয় মানুষের চেহারায়, এটা না অ্যাক্টিং করে হয় না আসলে,
এটা চাইলেও অ্যাক্টিং করে কেউ করতে পারবে না, ওইটা আসলে অরিজিনাল হলেই ভালো হয়। তো যাই হোক, তো ওইটা আমার আজও মনে থাকবে যে জীবনের প্রথম মোশাররফ করিমের সাথে অভিনয়, এমন থাপ্পড় দিল আমি 2-3 সেকেন্ড আসলে বুঝিই নাই যে আমি কী করব। তো এইটা সারা জীবন মনে থাকবে, এইটা সারা জীবন মনে থাকবে। এবং এই পদ্ধতি আমি পরে অ্যাপ্লাই করছি নতুনদের সাথে। থাপ্পড় দিতে হবে আমি আগে থেকে বলতাম না, দেখা গেল ডায়লগের পরে ধাম করে থাপ্পড় দিয়ে দিছি। এই মোশাররফ ভাইয়ের এই বুদ্ধিটা আমি পরে অন্য জায়গায় অ্যাপ্লাই করছি। আচ্ছা, মোশাররফ ভাইয়ের সাথে এর পরেও তো আরো অনেকবার কাজ করা হয়েছে। হ্যাঁ, এরপরে তো আস্তে আস্তে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, আজিজুল হাকিম, মানে আবুল হায়াত, হচ্ছে যে মানে হয় না যাদেরকে টিভিতে দেখে আমরা বড় হয়েছি, তাদের সাথে সেই মানুষগুলির সাথে আড্ডা, কাজ, আস্তে আস্তে তাদের সাথে একটা সম্পর্ক হওয়া, কাজ করতে করতে ওই সময়টা খুব আমার কাছে এক্সাইটেড থাকতাম আমি যে আজকে হচ্ছে যে শহীদুজ্জামান সেলিমের সাথে অভিনয় করব, আজকে আজিজুল হাকিমের সাথে অভিনয় করব, আজকে ফজলুর রহমান বাবুর সাথে অভিনয় করব। তখন এক ধরনের উত্তেজনা কাজ করতো, কারণ এই মানুষগুলিকে আমি ছোটোবেলা থেকে টিভির সামনে দেখছি। তো এই মানুষগুলির সাথে আড্ডা মারবো সারাদিন, কাজ করব একসাথে। হ্যাঁ, তো ওই সময়টা একটা মানে একটা উত্তেজনা কাজ করতো। এখন তো কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন আর ওই উত্তেজনা কাজ করে না। আস্তে আস্তে যখন আপনি যাদেরকে টিভির পর্দায় দেখতেন তাদেরকে যখন সামনে থেকে দেখা, তাদের সাথে একসাথে কাজ করা, এরপর একটা সময় নিজেই ওই জায়গায় আসা, মানে পরিচিত মুখ হয়ে ওঠা, তখন আসলে কেমন লাগতো? তখন কি বুঝি পুরোনো দিনের ওই স্মৃতিগুলো কি মনে পড়তো? যে না মানে ঘটনা কি, প্রথম মানে ঈদে একটা নাটক গেল, পরের দিন রিক্সা করে একটা ছেলে যাচ্ছে, একদম নতুন তখন আমি, রিক্সা করে একটা ছেলে যাচ্ছে, ছেলেটা রিক্সা থামায়া আমার এলাকায় দৌড়ে আসলো আমার কাছে, এসে বলতেছে, ভাই যে গতকাল রাতে যে ওই নাটকটা দেখলাম, ওইটা আপনি না? আমি বললাম, জি ভাই, ওইটা আমি। আরে ভাই, আপনি তো দারুণ অভিনয় করছেন, ফাটাই দিছেন ভাই, খুব ভালো লাগছে। ওই প্রথম আমার মনে হইল যে হ্যাঁ, দর্শক মনে হয় আমাকে পছন্দ করছে। মানে হয় না যে একটা ভাত টিপলে তো বাকি ভাতের অবস্থা বোঝা যায়। তো একজন মানুষ এসে যখন এরকম বলছে, নিশ্চয়ই আরও 10 জন পছন্দ করছে। ওই তখন আমার মনের মধ্যে ফিল হইলো যে আচ্ছা ঠিক আছে, ফাইন, আমি মনে হয় পারবো, চেষ্টা করলে ভালো কিছু করতে পারবো, কারণ দর্শক আমাকে একটা মানুষ হলেও তো আমাকে পছন্দ করছে। হ্যাঁ, তো ওইটা ছিল আমার প্রথম, যে হয় না যে দর্শক রেসপন্স, ওইটাই ছিল আমার প্রথম। এটা মেবি 2007 বা 8 সালে, মানে একদম কাজের শুরুর দিকে। হ্যাঁ, শুরুর দিকে। এরপরে তো যেটা হয়েছে যে টুকটাক কোথাও গেছি, হয়তো 2-1 জন চিনছে আমাকে, হ্যাঁ, যে ভাই আপনাকে মনে হয় নাটকে দেখছি, ওই নাটকে, যেটা হয় আর কি। আর তখন তো হয়েছে কি, তখন তো ইউটিউব, ফেসবুক ছিল না, তখন টেলিভিশনে মানুষ নাটক দেখতো, একটা নাটক দেখতো মানুষ, এবং দেখা গেল বলতো, অনেক সময় ফোন দিয়ে বলতো, এই তোর একটা নাটক দেখলাম। এখন তো আসলে টেলিভিশনে নাটক কেউ দেখেই না, সব ফেসবুক, ইউটিউবেই দেখে। তো সবসময় যে র্যান্ডম পার্সনের থেকে এরকম পাওয়া, এরকম নাকি হচ্ছে রিলেটিভস বা পরিবারের মানুষজন? পরিচিতরা তো বলেই, আর এমনি রাস্তাঘাটে তো হয়ই, কোথাও গেলে হয়তো দেখা গেল যে কেউ না কেউ তো চেনেই, বা ছবি তুলে, এইটা এখন মানে এটা নর্মাল হয়ে গেছে আর কি। প্রথম মজা লাগতো। প্রথম প্রশংসাটা কি পরিবারের কারো কাছ থেকে পেয়েছেন? আমার বাবা হচ্ছে যে আমার নাটক দেখে, 1-2টা নাটক করার পরে আমার নাটক দেখে আমার বাবা বলল যে, এই তুই তো ভালোই অভিনয় করিস রে, আচ্ছা শোন, তুই অভিনয়টা চালায় যা। আমার আবার এইসব পছন্দ না, হ্যাঁ অভিনয় কি করস, তুই একটা চাকরি কর, হ্যাঁ এগুলি করলে হবে না, এগুলি করলে তুই না খায়া থাকবি, ও মুখ তমুক যা হয়, মানে মারা তো সবসময় টেনশন করে। তো যাই হোক, তো ওই বাবার উৎসাহ দেওয়ার কারণেই তখন মনে হলো যে করতে থাকি। আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে টাকা। কিভাবে বলি, প্রথম তো আসলে টাকার চিন্তা করি নাই, আমাকে টিভিতে দেখাবে, 2-4 জন আমাকে চিনবে, এইটাতেই তো খুশি। তো কয়েকটা কাজ করার পরে দেখলাম, আমি কিন্তু টাকা পয়সা চাই না কারো কাছে, দেখলাম আমাকে টাকা দেয়। আমি চিন্তা করলাম, বাহ ভালো তো, অভিনয় করি, মানুষজন চেনে, আবার টাকাও দেয়, বাহ ব্যাপারটা তো ভালো। আচ্ছা ঠিক আছে, অল্প টাকা কিন্তু দেয় তো। তারপরে দেখি টাকা বাড়ে আস্তে আস্তে, আমি কিন্তু চাই না, আমি কিছু বলিও না। দেখা গেল যে সে কথার কথা যে হয়তো 2000 দিল, এরপরে দেখি 3000 দেয়, এরপরে দেখি 4000 দেয়। আমি চিন্তা করলাম, বাহ ভালো তো ব্যাপারটা, টাকাও ইনকাম হচ্ছে, আবার টিভিতেও দেখাচ্ছে আমাকে, মানুষজনও চিনতেছে,
আবার মোটামুটি ভালো ইনকামও হইতেছে, তাহলে তো ব্যাপারটা ভালো করা যায়। তা আপনার যে এই যে অনুপ্রেরণার বিষয়টা হ্যাঁ। এটা নিজ থেকেই আসছে। টাকা হ্যাঁ, মানে টাকা একটা অনুপ্রেরণা। টাকা আপনাকে অনুপ্রেরণা করেছে আর কি। টাকা তো একটা বড় মানে বড় একটা অংশ। আমরা যতই বলি যে টাকা পয়সা কোনো ব্যাপার না, আসলে টাকা পয়সাই ব্যাপার, আসলে টাকা পয়সাই ব্যাপার। এই যে এখানে আমরা যে আমার ইন্টারভিউটা যে নেওয়া হচ্ছে, এই যে ক্যামেরা আছে, তো টাকা লাগবে না ক্যামেরাটা কিনতে? লাগবে তো। এইটা যে একটা চ্যানেলে অন এয়ার হবে, মানে চ্যানেলটা করতে টাকা লাগে নাই? টাকা লাগছে তো। এই চেয়ারটা যে বসে আছি, চেয়ারটা তো টাকা দিয়ে কেনা লাগছে। আমি যে ড্রেসটা পরে আছি টাকা দিয়ে কেনা লাগছে। সো টাকা ছাড়া কিছুই হবে না। সো আমার প্রথম উৎসাহ বাবা, দ্বিতীয় উৎসাহ টাকা। আচ্ছা আচ্ছা, তো আপনি তো এখন অনেক নতুন নতুন তরুণদেরকে এনকারেজ করতেছেন, আমি যতটুকু জানি যে আপনি শেখাচ্ছেন না। হ্যাঁ, আমি ডিরেকশনও দেই। আচ্ছা, আবার আপনার একটু নাটকে ফিরতে যাচ্ছি, যে আপনার নাটকে কি এরকম কোনো চরিত্র আপনার অভিনয় মানে অনেক চরিত্রই তো আপনি অভিনয় করেছেন, বেশিরভাগই মনে হয় বিনোদন সেক্টর, মানে মানুষকে হাসানো, মজার চরিত্র, মজার ক্যারেক্টার। এর বাইরে মানে এরকম কি কোনো চরিত্র ছিল যেটার পেছনে আপনার মনে হয়েছে যে একটু বেশি পরিশ্রম দিতে হবে বা এটা একটু চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং বলতে, হ্যাঁ চ্যালেঞ্জিং বলতে কি, আমি এনটিভির একটা সিরিয়াল করেছিলাম, সিরিয়ালটার নাম প্রবাসী পরিবার। তো একটা চেয়ারম্যান ক্যারেক্টার ছিল, এবং মানে আমি বাস্তবে যা তার থেকে সম্পূর্ণ আলাদা। তো আমাকে ডিরেক্টর রাইটার যারা ছিলেন তারা বললো যে তোমার ভাই একটা সময় এটিএম শামসুজ্জামান দেখবেন যে গ্রামের কিছু ক্যারেক্টার করতো, গ্রামের ভিলেন, মানে হাসতে হাসতে একটু মানে হাসতে হাসতে একটু মজার কথা বলে মানুষকে অপমান করা, একটু মিষ্টি হাসি দিয়ে দেখা গেল কাউকে বিপদে ফেলে দেওয়া, ক্যারেক্টারটা এটিএম শামসুজ্জামানের টাইপের। তখন আমি ক্যারেক্টার একটু ওই স্টাইলে, এটিএম আঙ্কেল যেই স্টাইলে করতো আমি সেই স্টাইলেই ক্যারেক্টারটা করি। তো ওই ক্যারেক্টারটা করতে গিয়ে আমি খুব ভাবছি যে মানে নর্মাল কথা বলবো, নর্মালি যেভাবে ডায়লগ দেই না ওইভাবে দিব না, ওটা খুব একটু ওই প্যাটার্নটা মেনটেন করে যে কেমন আছো, ভালো আছো না, মানে একটু এই স্টাইলে। হ্যাঁ, মানে নর্মালি আমি যেভাবে কথা বলি ওইটার থেকে আলাদা। এই যে ডায়লগের কথা, একটা ডায়লগ তো দিলেন, এরকম কি আপনার কোনো পছন্দের ডায়লগ আছে? তো অসংখ্য নাটকে অসংখ্য এরকম ডায়লগ আছে। একটা নাটক, পুরান ঢাকার ভাষায় একটা নাটক করছিলাম, তো মনে করো পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে গেল মীর জাফরের বেইমানির কারণে। এখন মীর জাফর আর সিরাজউদ্দৌলা যদি পুরান ঢাকার মানুষ হইতো, তখন আসলে মীর জাফর কিভাবে কথা বলতো, ওনাদের মধ্যে কনভারসেশনটা কেমন হতো? মীর জাফর সিরাজউদ্দৌলাকে কি বলতো তখন, সে দুইজন পুরান ঢাকার মানুষ যদি হইতো, মীর জাফর হয়তো তখন সিরাজউদ্দৌলাকে বলছে, ওই সিরাজ এখনো সময় আছে, ভালো হয়ে যা, ব্রিটিশ গো কাছে দেশ বেচা দিচ্ছি, ডলার পাউন্ড খায় লাইছি, বেশি কথা কইস না, বেশি কথা কইলে ছুরি দিয়ে তোর বুড়ি গালাইলাম। মানে মীর জাফর পুরান ঢাকার হইলে হয়তো এইভাবে কথা বলতো। হ্যাঁ, তো তারপরে যেমন আমি তো রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তো রাজশাহীর ভাষাটা আমি পারি। হ্যাঁ, রাজশাহী ভাষাটাও খুব মজার। হ্যাঁ, যে কেমন আছেন, ভালো আছেন আপনি, শুটিং করতে এসেছেন, অনেক শুটিং করছেন, রাজশাহী ভাষা একটু টান দেয় কথার শেষে। আবার যেমন সিলেটের ভাষা, সিলেটের ভাষা একটু ক্ষয়ের প্রাধান্য বেশি। কেমন আছেন, ভালো আছেন নি, কোনো অনেক কথা বলেন, সুন্দর সুন্দর কথা বলেন। অভিনয়ের ক্ষেত্রে তো আপনি হুমায়ুন ফরিদি স্যারকে আদর্শ মানেন। একদম। আচ্ছা, তো ওনার কোন বিষয়টা হচ্ছে আপনাকে বেশি অনুপ্রাণিত করে, বা এরকম কোন বিশেষ দিকটা আপনাকে সব থেকে বেশি কাজের দিকে মানে অনুপ্রাণিত হ্যাঁ, করছে? ব্যাপারটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমি যখন মানে হলে একটু যখন কলেজ টলেজে পড়ি, হয় না বন্ধু বান্ধব সবাই মিলে হলে গিয়ে সিনেমা দেখা, ওই সময় তো আমাদের মানে হুমায়ুন ফরিদি সুপারস্টার ভিলেন, নাটক তো দেখছি ওনার। হ্যাঁ, তো মানে ভিলেন হিসেবে মানে ওনাকে যখন বড় পর্দায় দেখলাম, তখন মানে আমার হয় না যে ইস, মানে এইরকম যদি হইতে পারতাম, বা এইরকম যদি থাকে না একটা মনের মধ্যে ইচ্ছা যে হুমায়ুন ফরিদির মতো। ওনার সাথে আমার দেখা হয়েছে, হ্যাঁ দেখা হয়েছে। আসার আগেই না, ওনার সাথে আমার মানে অভিনয় করার সুযোগ হয় নাই, বাট ওনার সাথে আমার আড্ডা হয়েছে। আচ্ছা, মানে শুটিংয়ে উনি আসছিলেন, তখন আমি একেবারেই নতুন, তখন একটু কথাবার্তা হয়েছে, একটু আড্ডা হয়েছে হচ্ছে, বাট একসাথে অভিনয় করার সুযোগটা হয় নাই। তো
এটা আমার জীবনে একটু কষ্ট যে হুমায়ুন ফরিদির সাথে আমি একটু অভিনয় করতে পারলাম না। মানে এই আফসোসটা এখনো থেকে এই আফসোস তো থাকবেই। তো যাই হোক, তো তখন মানে নাটকে তো উনি অলরেডি স্টার, ফিল্মে যাওয়ার পরে তো আরও বড় সুপারস্টার হয়ে গেলেন, ঠিক আছে। তো হুমায়ুন ফরিদি ভিলেন এইরকম সিনেমা আসলেই আমি চেষ্টা করতাম বন্ধু বান্ধব নিয়ে, শুধু আমি না, আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই আমরা মানে নায়ক নায়িকার চেয়ে হুমায়ুন ফরিদির ভক্ত ছিলাম বেশি, যে হুমায়ুন ফরিদি ভিলেন, নায়ক নায়িকা যেই হোক এই হুমায়ুন সিনেমা ফরিদি দেখতে আসছে মানেই দেখতে হবে, এই সিনেমা দেখতে হবে। আচ্ছা। হ্যাঁ, মানে ভিলেন যে কত রকমের হতে পারে হ্যাঁ। এইটা হুমায়ুন ফরিদি বাংলাদেশে দেখাই দিছে। মানে আমরা মনে করতাম কি ভিলেন মানেই হচ্ছে এই ওকে ন্যায়, তোকে মেরে ফেলবো, এই সেই। উনি দেখাইছে ভিলেন অনেক রকমের হইতে পারে, ভিলেনও যে কত কমেডি করতে পারে, কত মজা করে ভিলেন করা যায়। হ্যাঁ, এবং শুধু ভিলেনকে দেখার জন্য দর্শক হলে আসবে, এইটা হুমায়ুন ফরিদি বাংলাদেশে দেখাই দিছে যে ভিলেন কত এন্টারটেইনার হতে পারে, ভিলেন কত মজার হতে পারে, ভিলেন কত আনন্দ দিতে পারে। মানে ভিলেন তার উপর বিরক্ত হচ্ছে দর্শক, মেজাজ খারাপ করতেছে, আবার মজাও আবার লাগতেছে, ভালোবাসতেছে। আবার ভালোও লাগতেছে। হ্যাঁ, এই যে একটা দোটানা, যে তার উপর মেজাজও খারাপ হচ্ছে আবার তার ভালোও লাগে, লাগছে। এইটা তো অন্য কোনো ভিলেন বাংলাদেশে করতে পারে নাই। ইভেন এটা কোনো মানে লিড ক্যারেক্টার যে তাদের ক্ষেত্রেও খুব হ্যাঁ, চ্যালেঞ্জিং একটা সেটাই বিষয়। সেটাই সেটাই। সো ওই জায়গা থেকে মানে কিছু বলার নাই আর কি। দুঃখ একটাই, ওনার সাথে অভিনয় করতে পারলাম না। আচ্ছা, অনেক তো নাটক নিয়ে আড্ডা হলো, হ্যাঁ। আপনার ব্যক্তি জীবন নিয়ে আড্ডা হলো, একটু ভিন্ন টাইপের আড্ডার দিকে যেতে যাচ্ছি। সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে, গণঅভ্যুত্থানের পরে একটা বিষয় নিয়ে খুব আলোচনায় আসছেন, যেটা সবাই ইতিমধ্যে মানে লুকাতে যাচ্ছে বা নিজেকে একটু গুটিয়ে নিতে যাচ্ছে। আপনি দেখছি যে একদম সব মানে সমক্ষে একদম মানে প্রকাশ্যে বলতেছেন যে আমি আওয়ামী লীগের দোসর না, আমি আওয়ামী লীগেরই একজন। হ্যাঁ। মানে এই হ্যাঁ, ব্যাপারটা আমি ফেসবুকে লিখছিলাম যে আমি আওয়ামী লীগের দোষ না, আমি আওয়ামী লীগ। ইভেন শুধু একটা পোস্ট না, আপনি বিভিন্ন ইন্টারভিউতেও এই ধরনের হ্যাঁ, অনেক আমি কথাই বলেছেন। অনেকবার আমি হচ্ছে আমি বঙ্গবন্ধুর ছবি আপলোড দিয়েছি ফেসবুকে, অনেকবার আমি জয় বাংলা লিখেছি। কেন লিখবো না? মানে আমার কথা হচ্ছে আমি কেন লিখবো মানে না? আগে তো করেননি, মানে 5 আগস্টের আগে হয়নি, হঠাৎ করে পরবর্তীতে কেন মানে মনে হয়েছে যে করবেন? আমি তো কোথাও ধান্দাবাজি করতে যাই নাই। কেউ কি বলতে পারবে কোনো মন্ত্রী এমপির সাথে আমার ছবি আছে? না। কেউ বলতে পারবে না। আমি কোনো মন্ত্রী এমপির সাথে দেখা করতে গেছি? কেউ বলতে পারবে না। আমার বাবা মারা গেছেন 2021 সালে, আমার বাবা আওয়ামী লীগের বড় নেতা ছিলেন। আমি আমার বাবার পরিচয় কোথাও দিছি মিডিয়ায়? কেউ বলতে পারবে? কেউ জানেই না। এখন অনেকে জানে। আমি তো কোনোদিন আমার বাবার পরিচয়টা পর্যন্ত দিই। আমার বাবা আমাকে বলছে যে অমুক জায়গায় যা, আমার কথা বলিস, আমি বলছি যাব না, দরকার নাই, আমি আমার পরিচয় যা করতে পারি করব, তাই না? তো আমি তো কোনো ধান্দাবাজি করতে যাই নাই, বা আমি তো কোনো অপরাধ করি নাই। এখন আমার কথা হচ্ছে 5ই আগস্টের পরে যেটা দেখলাম যে মানে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা যারা বাংলাদেশটাকে চায় নাই, তারাই বাংলাদেশটাকে দখল করে নিছে। আমরা তো এমন বাংলাদেশ চাই নাই। এই দেশে যখন আমি 5ই আগস্টের পরে দেখলাম যে মুক্তিযোদ্ধাদের কলার চেপে ধরতেছে, মুক্তিযোদ্ধাদের অ্যারেস্ট করতেছে, বঙ্গবন্ধুকে গালি দিচ্ছে, যেই মানুষটা সারা জীবন আন্দোলন করলো এই দেশটার জন্য, তাকে গালি দিচ্ছে, মুক্তিযোদ্ধাদের গালি দিচ্ছে, মুক্তিযুদ্ধকে অপমানিত করা হচ্ছে, তখন না আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। মানে এটা কি কাইন্ড অফ প্রতিবাদ? প্রতিবাদ ছাড়া আর কি বলবো। আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার মনে হয়েছে যে না, আমার মানে নিজের বিবেকের জায়গা থেকে মনে হয়েছে যে না, এইটা মেনে নিতে পারবো না। নিজেকে পরিচয় দিয়ে আপনি প্রতিবাদ করতে চাচ্ছেন সোশ্যাল মিডিয়ার থ্রু? হ্যাঁ, এছাড়া আমি প্রতিবাদ কোথায় করব? আমি যে কথাগুলি বলছি যে এইটা তো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির এক ধরনের প্ল্যানিং, কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমানিত করা যায়, তখন অনেকভাবে বলছি ফেসবুকে। হ্যাঁ, তখন ওই বট বাহিনী ফেক আইডি দিয়ে আমাকে গালাগালি করা হয়েছে যাতে আমি এইসব না বলি। তার মানে আপনি থ্রেটেরও শিকার হ্যাঁ, হয়েছেন? প্রতিদিন 50টা করে আমাকে মার্ডারের হুমকি দেয়, প্রতিদিন। ভয় পান না? না, আমার কথা হচ্ছে আল্লাহ যতদিন বাঁচায় রাখবে ততদিন বেঁচে থাকবো, ভয় পাওয়ার কি আছে? কপালে মৃত্যু থাকলে তো 1 ঘন্টা পরেও মারা যেতে পারি। তো আমার কথা হচ্ছে এই যে বলা হচ্ছে যে কি আওয়ামী লীগ খারাপ, তো এখন আমার কথা হইতেছে ঠিক আছে, একটা বড় দলে ভালো খারাপ অনেক টাইপের লোক থাকে, তো সেই জায়গা থেকে কিছু মানুষ হয়তো খারাপ কাজ করেছে, এটা তো সব দলেই আছে, কোন দলে খারাপ লোক নাই?
সব দলেই কিছু না কিছু খারাপ ভালো লোক খারাপ আছে এবং থাকবেই। কিছু না কিছু ঝামেলা হয়, তাই বলে তো পুরো দলটাকে আমি দোষ দিতে পারি না। একটা ফ্যামিলিতে 5 ভাই, একটা ভাই খারাপ কাজ করছে, তার মানে বাকি 4টা ভাই খারাপ? না। এটা তো আমার বলা, এটা বলতে পারি না। সো আমি জয় বাংলা বলবো, মুক্তিযুদ্ধের স্লোগান, বাংলাদেশের স্লোগান জয় বাংলা, এটা আমি বলবো। আমি জয় বঙ্গবন্ধু বলবো, আমি বঙ্গবন্ধুকে সম্মান করব। এতে যদি কারো খারাপ লাগতে পারে, এবং আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস কেউ আলোচনা করতে পারবেন না। বাংলাদেশের ইতিহাসের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু জড়িত। আওয়ামী লীগের বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস নিয়ে কেউ আলোচনাই করতে পারবে না। আপনি কি চান যে আওয়ামী লীগ আবার ফেরত আসুক? অবশ্যই চাই, তাদের কিন্তু অবস্থান সফল অবশ্যই চাই, কিন্তু সুন্দরভাবে আসুক। আমি চাই সুন্দরভাবে আসুক। হ্যাঁ, এই সরকার যদি ভালোভাবে দেশ চালাতে পারে আমার কোনো অবজেকশন নাই। এই সরকার যদি ভালোভাবে দেশ চালাতে পারে চালাক না। আমি চাই বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হবে, বঙ্গবন্ধুকে সম্মান দিতে হবে, মুক্তিযুদ্ধকে সম্মান দিতে হবে। তো তমাল ভাই, আপনার সাথে আড্ডা দিয়ে আজকে অনেক ভালো লাগছে। আমরা অনুষ্ঠানটা এখন শেষ করতে যাচ্ছি, যেহেতু আড্ডার শেষের দিকে চলে এসেছি। সো গ্লোবাল টেলিভিশনের দর্শকদের আপনি যদি কিছু বলতেন। গ্লোবাল টিভির দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভালো কন্টেন্ট দেখবেন, ভালো নাটক দেখবেন, ভালো সিনেমা দেখবেন, বাংলাদেশের নাটক সিনেমা বেশি বেশি দেখবেন। তাতে আমরা কাজ করার উৎসাহ পাবো, আমরা ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো। সবাই ভালো থাকবেন, আর আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য গ্লোবাল টিভিকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য।